মৃত মানুষ দিব্যি জীবিতদের সাথে বসে চা খাচ্ছে। এক রূপবতী তরুণী চাদর জড়াতে জড়াতে বাতাসে উড়ে সোজা স্বর্গে চলে যাচ্ছে, কিংবা বিষাদের তীব্রতায় আস্ত একটা ঘর পুরোপুরি রক্তে ভেসে যাচ্ছে। দৃশ্যগুলো শুনতে প্রচণ্ড অদ্ভুত আর অবাস্তব মনে হতে পারে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে উৎসগুলো থেকে এই দৃশ্যগুলো নেওয়া হয়েছে, সেখানে এই চরম অবাস্তব ঘটনাগুলোকে প্রাত্যহিক জীবনের খুব স্বাভাবিক একটা অংশ হিসেবেই দেখানো হয়েছে। মানে চরিত্ররা এসব দেখে বিন্দুমাত্র অবাক হয় না বা এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও খোঁজে না। তাদের কাছে এটা প্রতিদিনের রোজনামচার মতোই সত্যি। ঠিক আছে, চলুন এই পুরো বিষয়টার একদম গভীরে প্রবেশ করা যাক। আজকের এই বিশেষ এক্সপ্লেইনারে স্বাগত, যেখানে আমরা সাহিত্যের অন্যতম আকর্ষণীয় আর রহস্যময় একটা ধারা নিয়ে আলোচনা করব, যার নাম জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম। বলে রাখা ভালো, এটা কিন্তু কেবল কোনো সস্তা অলৌকিকতা বা রূপকথার গল্প নয়। জাদু বাস্তবতা হল চরম বাস্তবতার সাথে অবিশ্বাস্য সব অলৌকিক ঘটনার এক মহাজাগতিক মেলবন্ধন। আজকের এই বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখব কিভাবে বাস্তবতার নির্মম রূপ আর জাদুর মায়াবী জগৎ একে অপরের হাত ধরে হাঁটে। আজকের আলোচনার এজেন্ডায় যা যা থাকছে, প্রথমে আমরা জানব জাদু বাস্তবতা আসলে কি, এরপরের ইতিহাস ও বিবর্তন, মূল বৈশিষ্ট্যসমূহ, বিশ্ব ও বাংলা সাহিত্য, জাদু বাস্তবতার প্রয়োজনীয়তা এবং সবশেষে এর সমালোচনা ও উপসংহার। তো পর্ব ১, জাদু বাস্তবতা কি, অর্থাৎ এই ঘরানার একদম বেসিক সংজ্ঞা। সহজ কথায় বলতে গেলে জাদু বাস্তবতা হলো এমন একটা সাহিত্যিক শৈলী যেখানে একদম সাধারণ দৈনন্দিন বাস্তবতার ভেতরে জাদুকরী বা অতি প্রাকৃতিক উপাদানের অন্তর্ভুক্তি ঘটে। এখানকার সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো এই জাদু কোনো দূরবর্তী ছায়াপথ বা অন্য কোনো কাল্পনিক গ্রহে ঘটছে না, এটা ঘটছে আমাদের এই চেনা প্রতিদিনের পৃথিবীতে। আর গল্পের চরিত্ররা এই জাদুকরী ঘটনাগুলোকে একদম স্বাভাবিক একটা ব্যাপার হিসেবেই মেনে নেয়। মানে চেনা বাস্তবতার বুননেই এমন কিছু সুতো জুড়ে দেয়া হয় যা মুহূর্তেই আমাদের এই পরিচিত জগৎকে অচেনা আর রহস্যময় করে তোলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ফ্যান্টাসি আর পড়া বাস্তবতাদের সাথে জাদু বাস্তবতার পার্থক্যটা একদম ক্লিয়ার করে ফেলা। অনেকেই কিন্তু এগুলোকে গুলিয়ে ফেলেন। ফ্যান্টাসিতে সম্পূর্ণ নতুন একটা কাল্পনিক জগৎ তৈরি করা হয়, যার নিজস্ব আলাদা নিয়মকানুন থাকে। অন্যদিকে পড়া বাস্তবতা বা সুরিয়ালিজম তৈরি হয় আমাদের অবচেতন মন আর স্বপ্নের উপর ভিত্তি করে। কিন্তু জাদু বাস্তবতার ভিত্তিভূমি হলো আমাদের এই খাঁটি বাস্তব পৃথিবী। এটা বাস্তব জগৎকে অস্বীকার করে না, বরং সেই বাস্তবতার ভেতরই অলৌকিকতার প্রবেশ ঘটে এবং সেটাকে খুব ক্যাজুয়ালি মেনে নেওয়া হয়। এবার চলুন যাই পর্ব ২-এ, ইতিহাস ও বিবর্তন, ইউরোপীয় শিল্পকলা থেকে লাতিন আমেরিকার সাহিত্য। এখানে একটা দারুণ চমকপ্রদ তথ্য আছে। জাদু বাস্তবতাকে সাধারণত আমরা ল্যাটিন আমেরিকার সাহিত্যের সমর্থক মনে করে থাকি, তাই না? কিন্তু এর উৎপত্তি হয়েছিল ইউরোপে, এবং তাও সাহিত্যে নয় বরং চিত্রশিল্পে। ১৯২৫ সালে জার্মান শিল্প সমালোচক ফ্রান্স রোহু প্রথম চিত্রশিল্পের একটা বিশেষ ধরন বোঝাতে এই শব্দটা ব্যবহার করেন। এরপর ১৯৪০-এর দশকে কিউবার লেখক আলেহো কার্পেন্টিয়ের একে লাতিন আমেরিকার সাহিত্যে নিয়ে আসেন। তিনি দারুণ একটা যুক্তি দেন। লাতিন আমেরিকার ইতিহাস, আদিবাসী সংস্কৃতি আর ঔপনিবেশিক ক্ষত এতটাই অবিশ্বাস্য যে সেখানকার বাস্তবতার ভেতরেই আসলে জাদু লুকিয়ে আছে। আর সবশেষে ৬০ ও ৭০-এর দশকে লাতিন আমেরিকান বুমের মাধ্যমে এটা পুরো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। চলে আসছি পর্ব ৩-এ, মূল বৈশিষ্ট্যসমূহ। সোজা কথায় এই ঘরানার নিয়মকানুন। জাদু বাস্তবতার মূল ভিত্তি হল এই ৫টি প্রধান বৈশিষ্ট্য। প্রথমত, অলৌকিক ঘটনাকে অত্যন্ত নিষ্প্রিয়ভাবে বর্ণনা করা হয়, যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয়ত, পটভূমি হতে হয় নিখুঁতভাবে বাস্তব। রাজনৈতিক অস্থিরতা বা সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলো এখানে অত্যন্ত জীবন্ত থাকে। তৃতীয়ত, এখানে সময় কখনো সোজা পথে চলে না। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মিলেমিশে একটা গোলকধাঁধা তৈরি করে ফেলে। চতুর্থত, এটা কেবল জাদুর চমক নয়, এর আড়ালে লুকিয়ে থাকে তীব্র রাজনৈতিক আর সামাজিক বার্তা। এবং পঞ্চমত, আধুনিক বাস্তবতার সাথে আদিবাসী সংস্কৃতি আর লোককথার চমৎকার একটা সংমিশ্রণ ঘটানো হয়। এই সবগুলো উপাদান একসাথে মিলেই একটা শক্তিশালী আখ্যান তৈরি করে। এবার পর্ব ৪, বিশ্ব ও বাংলা সাহিত্য। চলুন দেখে নিই বৈশ্বিক ও দেশীয় দিকপালদের। বিশ্ব সাহিত্যের বেশ কয়েকজন দিকপাল এই ধারাটিকে একেবারে অমর করে গেছেন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নিঃসঙ্গতার ১০০ বছর উপন্যাসের মাকুন্দ গ্রামের কথা ভাবুন, যেখানে টানা ৪ বছরেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়। আবার বোরহেসের বুদ্ধিবৃত্তিক গোলকধাঁধা, ইসাবেল আলেন্দের লেখা একনায়কতন্ত্রের পটভূমিতে আত্মাদের বিচরণ, কিংবা সালমান রুশদির মিডনাইটস চিলড্রেনে ভারতের স্বাধীনতার ঠিক মধ্যরাতে জন্ম নেওয়া শিশুদের সেই অদ্ভুত টেলিপ্যাথিক ক্ষমতা, এগুলো সবই জাদু বাস্তবতার অবিশ্বাস্য সপ্রয়োগ। মুরাকামি আবার এই জাদুকে মিশিয়ে দিয়েছেন আধুনিক জীবনের নাগরিক একাকিত্বের সাথে, যেখানে আকাশ থেকে মাছের বৃষ্টি হওয়াটা আধুনিক বিচ্ছিন্নতার একটা দারুণ রূপক।
তবে বিশ্ব সাহিত্যের এই কৌশলটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যেও সমানভাবে সফল। সৈয়দ ওয়ালিউল্লাহর কাঁদো নদী কাঁদো উপন্যাসে নদীর শুকিয়ে যাওয়া আর মানুষের কান্নার একাত্মতা এক পরাবাস্তব আবহ তৈরি করে। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামায় তেভাগা আন্দোলনের মতো একটা খাঁটি ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমিতে মৃত মানুষেরা দিব্যি জীবিতদের মিছিলে এসে যোগ দেয়। আর শহীদুল জহির তো পুরো পুরান ঢাকাকে এক জাদুকরী আলোয় মুড়ে দিয়েছেন, যেখানে মানুষ উড়াল দেয় বা মৃত মেয়ের আত্মা অবলীলায় বাবার পিছু পিছু ঘোরে। একই সাহিত্যিক কৌশল ব্যবহার করে কত চমৎকারভাবে দেশীয় মিথ আর সমাজ বাস্তবতাকে ফুটিয়ে তোলা যায়, এটা তার একটা নিখুঁত উদাহরণ। চলে এসছি পর্ব 5-এ। জাদু বাস্তবতা আসলে কেন? এর পেছনের দার্শনিক ও রাজনৈতিক ভিত্তিটা কি? এর পেছনে সবচেয়ে বড় কারণটা বেশ ভারী। ইতিহাস ঘাঁটলে দেখা যায় দীর্ঘ সামরিক শাসন বা একনায়কতন্ত্রের সময় লেখকদের পক্ষে সরাসরি সত্যি কথাটা রাখা প্রায় অসম্ভব ছিল। এখানে আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, তবে এটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে জাদু বাস্তবতা তখন একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করত। স্বৈরা শাসকের নির্মমতাকে যখন একজন লেখক কোনো অলৌকিক মহামারী বা রূপক দানবের সাহায্যে প্রকাশ করেন, তখন সেন্সরশিপ সেটা সহজে আটকাতে পারে না। কিন্তু সাধারণ মানুষ ঠিকই এর ভেতরের অন্তর্নিহিত সত্যিটা বুঝে নিতে পারে। মূলত 3টি দার্শনিক স্তম্ভের ওপর এটা দাঁড়িয়ে আছে। প্রথমটা তো আমরা জানলাম, রাজনৈতিক প্রতিরোধ আর সেন্সরশিপ ফাঁকি দেওয়া। দ্বিতীয়টা হলো পশ্চিম বিশ্বের বিজ্ঞান ও যুক্তি নির্ভর একক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করা। পৃথিবীর একটা বড় অংশের মানুষের জীবন চলে বিশ্বাস আর লোককথার ওপর। জাদু বাস্তবতা প্রমাণ করে যে যুক্তির বাইরেও বড় কোনো সত্য থাকতে পারে। আর তৃতীয়টা হলো ট্রমা বা অব্যক্ত যন্ত্রণার প্রকাশ। কোনো যুদ্ধ বা গণহত্যার পর যখন সাধারণ ভাষা সেই যন্ত্রণা বোঝাতে ব্যর্থ হয়, তখন জাদু বাস্তবতার রূপক কাজে আসে। যুদ্ধের ভয়াবহতা বোঝাতে গ্রামের নদীর জল রক্তে লাল হয়ে যাওয়ার বর্ণনা হয়তো বৈজ্ঞানিকভাবে সত্য নয়, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটা চরম সত্যি। চলে এলাম আমাদের শেষ পর্বে, সমালোচনা ও উপসংহার, যাকে বলে মুদ্রার অপর পিঠ। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, সমালোচকরা কিন্তু মনে করেন জাদু বাস্তবতা সবসময় সফল হয় না। অনেকেই মনে করেন কখনো কখনো মূল গল্প বাদ দিয়ে কেবল চমক দেখানোর জন্যই অলৌকিকতা ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, একটা বড় সমালোচনা হলো এক্সটিসাইজেশন বা বহিরাগতদের কাছে নিজেদের সমাজকে অদ্ভুত আর রহস্যময় হিসেবে উপস্থাপন করা, যাতে পশ্চিমা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। আর তৃতীয়ত, চরম বাস্তববাদীরা যুক্তি দেন যে জাদুর মোড়ে গল্প বললে তা দারিদ্র্য বা রাজনৈতিক সংকটের মতো কঠিন বাস্তব সমস্যাগুলো থেকে আমাদের নজর ঘুরিয়ে দেয়। সবশেষে আজকের এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই। জাদু বাস্তবতা আমাদের শেখায় যে আমরা যাকে অবহেলা করি তার ভেতরেই লুকিয়ে থাকে পরম বিস্ময়। এই গল্পগুলোর জাদু যদি আমাদের সমাজেরই গভীরতম ট্রমা বা সত্যের প্রতিফলন হয়ে থাকে, তবে আমাদের এই পরিচিত বাস্তব পৃথিবীতে প্রতিদিন চোখের সামনে এমন কোনো অলৌকিক বা অজানা সত্য লুকিয়ে আছে যা হয়তো আমরা খেয়ালই করছি না। এই প্রশ্নটা সাথেই থাকুক। চারপাশে চেনা জগতের লুকিয়ে থাকা জাদুগুলো আবিষ্কার করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।